আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় জামাত এবং আওয়ামী লীগের মধ্যে মিল। আমি কিছু জায়গায় জামাত এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক মিল খুঁজে পাই। যেমন আওয়ামী লীগ এবং জামাতের রাজনীতি অনেকটাই ধর্মের মতো। জামাতের সমর্থকরা যেভাবে দলটাকে ধর্মের মতো পালন করে, আওয়ামী লীগের সমর্থকরাও ঠিক একই রকম দলটাকে ধর্মের মতো পালন করে। যেমন আম দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখতে গিয়ে শেখ হাসিনা ভারতের সাথে একরকম আ দেশকে বিক্রি করার মতো অবস্থায় চলে গেছে। ভারতের কলোনিতে পরিণত করেছে। এতে করে আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা কিন্তু এটা নিয়ে বিরোধ করে নাই। তারা কিন্তু এটাকে নির্দ্বিধায় মেনে নিয়েছে। এবং ৫ আগস্ট পরবর্তী অবস্থায় যে আওয়ামী লীগের যে দুঃশাসনগুলো সামনে এসেছে জোরালোভাবে গুম, খুন, হত্যা, বিরোধী উম দলের উপর নিপীড়ন, দুর্নীতি, অর্থ পাচার, সকল ধরনের দুঃশাসন যেভাবে সামনে এসেছে, এরপরেও কিন্তু আজও কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগকে সমর্থন করে যাচ্ছেন। কারণ এটাকে তারা ধর্মের মতো করে অ্যাকসেপ্ট করেছে। ঠিক একই রকম জামাতও কিন্তু একই রকম। তাদের দলকে ক্ষমতায় দেখার জন্য যেকোনো দেশের সাথে যদি জামাত চুক্তিবদ্ধ হয় যে আমরা বাংলাদেশকে একই রকমভাবে তোমাদের কলোনি বানাবো, জামাতের সমর্থকরা নির্দ্বিধায় সেটা মেনে নেবে। এবং ক্ষমতায় আসার জন্য যেমন আমরা লক্ষ্মীপুরে দেখতে পেয়েছি তারা ভোটের সিল তৈরি করা। অপরদিকে আমরা ভোট কেন্দ্রের আশপাশে তাদের নেতাকর্মীদের বাড়িতে লাঠি সংগ্রহ করা। এই পুরো বিষয়টাকে আসলে বোঝা যাচ্ছে যে ক্ষমতায় আসার জন্য তারা প্রচণ্ড মরিয়া এবং তারা যেকোনো পন্থা অবলম্বন করতে রাজি আছে। অপরদিকে তারা কিন্তু ইসলামের রাজনীতি করে, ইসলামকে ব্যবহার করে। যেমন আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কিন্তু গণজাগরণ মঞ্চের যেই সমন্বয়করা ছিলেন, গণজাগরণ মঞ্চের যেই ব্লগাররা ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করেছেন। খুবই অকট্য নোংরা ভাষায় উপস্থাপন করেছেন। সেটার বিরোধিতা করার পর মানে সেটার মুসলমান হিসেবে তো আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তাদের তো সেটার বিরোধিতা করার কথা ছিল। কিন্তু তারা কিন্তু সেটা করেনি। তারা গণজাগরণ মঞ্চের পাশেই দাঁড়িয়েছে। বরঞ্চ হেফাজতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে একই রকমভাবে জামাতেরও সেম অবস্থা। জামাত যেকোনো কিছু অবস্থা যেমন স্বাধীনতা বিষয়ে মুক্তিযুদ্ধের পরে এখন যারা নতুন করে ছাত্র শিবির করছে এদের কিন্তু স্বাধীনতার বিষয়ে প্রশ্ন করার কথা ছিল জামাতের নেতৃস্থানীয়দেরকে, তাদের সর্বোচ্চ নেতাদেরকে। তারা কিন্তু সেটা করছে না। তারা কিন্তু ওই অবস্থান নিয়েই জামাতের সেই ফিলোসফি নিয়েই তারা রাজনীতি করছে। তাদের কাছে জামাতটা একদম ধর্মের পর্যায়ে চলে গেছে এবং তারা যেকোনো নোংরা রাজনীতি করতে তারা পিছুপা হবে না। এই জায়গাগুলোতে জামাত এবং আওয়ামী লীগকে আমার একই রকম মনে হয়। এবং জামাত এবং আওয়ামী লীগের মধ্যে আরো একটি মিল হচ্ছে প্রতিহিংসা প্রমোট করে। ২ টা দলই কিন্তু প্রতিহিংসা প্রমোট করে। শেখ হাসিনার পুরো সময় জুড়ে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে শেখ হাসিনা ধারাবাহিকভাবে হিংসাকে প্রমোট করত। যেমন তারেক রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া এই বিরোধী নেত্রীদেরকে নিয়ে খুব নোংরা ভাষায় সে সমালোচনা করত। এই একই রকমভাবে আমরা এই ৫ আগস্ট পরবর্তী অবস্থায় জামাতকেও একইভাবে দেখছি। তারা এই হিংসা, প্রতিহিংসা এটাকেই তারা প্রমোট করছে। ধারাবাহিকভাবে তাদের বিরোধী রাজনীতিবিদদের উপর, তাদের চরিত্র হরণে, তাদের সাময়িকভাবে তাদের রাজনীতির উপর যেটা আসলে সমালোচনার বিষয় হবে সেটা অবশ্যই সমালোচনা করতে হবে। কিন্তু আ সেখানে কিছু আ নীতি-নৈতিকতা থাকবে। কিছু এমন পর্যায়ে প্রতিহিংসা নেয়া যাবে না, হেটটাকে এমনভাবে প্রমোট করা যাবে না, যেখান থেকে আসলে একে অপরের মুখ দেখাদেখি থেকেও আসলে দূরে সরে যায়। যেমন এই বিষয়ে আমি আরো একটি বিষয় বলব। আ বিএনপি কিন্তু ৫ আগস্টের পর বরাবরই বলছিল আমরা জাতীয় ঐক্যের সরকার করতে চাই। সবাই মিলে একটা সরকার করব এরকম একটা ইচ্ছা বিএনপির মধ্যে ছিল। কিন্তু জামাত এমনভাবেই প্রতিহিংসাটাকে প্রমোট করেছে যে বিএনপি কিন্তু সে তার জায়গা থেকে এখন সরে এসেছে। এখন কিন্তু বিএনপি বলছে না যে আমরা ঐক্যমত্য সরকার করব বা জামাতকে নিয়ে তারা সরকার করবে। জামাত এবং বিএনপির শুধু নেতৃস্থানীয় নয়, কর্মীদের মধ্যেও এতটা দূরত্ব তৈরি হয়েছে, এখন আসলে বোঝাই যায় না যে এই দীর্ঘ ১৭ বছর তারা বিভিন্নভাবে একে অপরের সাথে কানেক্টেড ছিল। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একে অপরকে মারাত্মকভাবে সহযোগিতা করেছে। এইটা কিন্তু এখন আর তাদের মধ্যে নেই। কারণ এমনভাবেই আ অ্যাজ লাইক আওয়ামী লীগ যেভাবে হেট প্রমোট করত, জামাত একই রকমভাবে এতটাই হেট প্রমোট করেছে যে ২ জনের মধ্যে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। তুলনামূলকভাবে আপনি যদি কম্পেয়ার করেন, বিএনপি কিন্তু সেভাবে হেট প্রমোট করে নাই।
5 আগস্টের পর থেকে তারাও কিন্তু নানাভাবে পারত হেট প্রমোট করতে, কারণ জামাত কিন্তু ধারাবাহিকভাবে ধর্ম নিয়ে ব্যবসা করে গেছে। কিন্তু সেই তুলনায় বিএনপির যে কর্মীরা তারা কিন্তু জামাতকে সেইভাবে ধর্ম ব্যবসায়ী, মুনাফেক এভাবে কিন্তু তারা ধারাবাহিকভাবে বলে নাই। কিন্তু এটা বলার দরকার ছিল। তারা যেভাবে আসলে প্রমোট করে গেছে, ইট মারলে তো পাটকেল খেতেই হবে, সেটা নিয়ে আসলে প্রস্তুত থাকতে হবে। জামাতের মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে আরও একটি মিল আমি খুঁজে পাই। এই দুটো দলই আসলে দলীয় স্বার্থটাকে সব কিছুর ঊর্ধ্বে দেখে। দলীয় স্বার্থে আওয়ামী লীগ যে কোনো কিছু করতে রাজি ছিল, যে সেটা যেমনই দুঃশাসন হোক, যেমনই দুর্নীতি হোক, সেটা যতটাই অপরাধপ্রবণ হোক এবং যতটা প্রতিহিংসামূলক হোক, সেটা তারা দলীয় স্বার্থে করতে রাজি ছিল। জামাতেরও সে একই রকম। বিশেষ করে আপনাদেরকে আমি ভেবে দেখতে বলবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর যখন বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হলো, এর পরে ফ্যাসিবাদী শক্তির একত্রিত থাকা খুব জরুরি ছিল। দেশের আগামী দিনের বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য এই শক্তিটাকে একত্রিত থাকা খুব জরুরি ছিল। কিন্তু এই যে বিভাজনটা তৈরি করলো দলীয় স্বার্থে, তারা উচ্চবিলাসী হয়ে অবশ্যই জামাত ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করবে, বিরোধীদের সমালোচনা করবে, কিন্তু সেটাকে এমন লেভেলে নিয়ে যাওয়া যাবে না যেখান থেকে আসলে বিভাজনটা এত দূরে চলে যায় যেটা আর মিটবে না। তো এই যে বিভাজনের রাজনীতি বা দলের স্বার্থের জন্য যে কোনো বিভাজন তৈরি করতে জামাত রাজি, এই জায়গাটাতে আমি আওয়ামী লীগের সাথে জামাতের ভীষণ মিল খুঁজে পাই। জামাতের সাথে আমি আওয়ামী লীগের আরও একটি জায়গায় প্রচণ্ড রকম মিল খুঁজে পাই, সেটা হচ্ছে দলীয় কোটা। আওয়ামী লীগ ভীষণভাবে দলীয় কোটায় বিশ্বাস করত। তারা দলের বাহিরে অন্য কাউকে কোনো চাকরি দিবে বা সরকারি কোনো চাকরিতে তো অসম্ভব রকম। বিশেষ করে পুলিশে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পুরো সময় জুড়ে এনএসআই এবং গোয়েন্দা বিভাগকে তিনি একটি তার সরকারি খোঁজখবর নেওয়ার যে ইনস্টিটিউশনে পরিণত করেছে। এনএসআইয়ের কাজই ছিল যে তারা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি বাদ দিয়ে তারা হচ্ছে যারা চাকরিতে জয়েন করছে তাদের হিস্ট্রি খুঁজে বেড়াতো, তাদের কেউ বিএনপি আছে কিনা, জামাত আছে কিনা। তো তারা কিন্তু একটা কোটাকে প্রমোট করতো যে তাদের একটা মাত্র কোটা ছিল, সে আওয়ামী লীগ করতে হবে, যদি সে আওয়ামী লীগ করে তাহলে সে চাকরি পাবে। ঠিক একইভাবে জামাত কিন্তু এভাবেই কোটায় চলে যাবে। আমি তো দেখতে পাচ্ছি আগামী দিনে আরও একটি কোটা আন্দোলন হবে, যদি জামাত ক্ষমতায় আসে, নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, আমি আরেকটা কোটা আন্দোলন দেখতে পাচ্ছি। কারণ জামাতের তো অনেকগুলো ইনস্টিটিউশন আছে, এর কোথাও কোনো ইনস্টিটিউশনে জামাত তাদের দলের বাইরে কাউকে চাকরি দেয় না। তাহলে এই লোকগুলো কিভাবে সরকারে এলে অন্য আরেকজনকে চাকরি দেবে? অন্য দলের লোকজনকে তারা দিবে না। এবং আরও একটি বিষয় ভেবে দেখেন, জামাত তো গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত, তারা প্রচণ্ডভাবে সুসংগঠিত এবং তারা গোপন রাখতে পারে। আওয়ামী লীগের সময় জুড়ে আওয়ামী লীগ এনএসআই এবং তার ইনস্টিটিউশন দিয়েও খুঁজে বের করতে পারে নাই যে এরা আসলে জামাত করে কিনা, আওয়ামী লীগ বিএনপি করে কিনা। বিশেষ করে জামাত যারা করে তারা কিন্তু নিজেদেরকে গুপ্ত রাখতে সক্ষম হয়েছে। ছাত্রলীগে তাদের অবস্থান হয়েছে, বিভিন্ন জায়গায় চাকরি করতে পেরেছে কারণ তারা নিজেদেরকে গোপন রাখতে পেরেছে। তো এই যে গোপন রাখার যেই টেন্ডেন্সি তাদের মধ্যে আছে, যে যোগ্যতা তাদের মধ্যে তৈরি হয়েছে, এটা তো আগামী দিনে কোটা আরও বেশি করে দেবে। তারা তো নিজের দলের বাইরে কাউকে চাকরি দেবে না। ধরুন যদি জামাত ক্ষমতায় আসে এবং বিসিএস পরীক্ষার প্রশ্ন তারা আগে থেকে সিলেক্ট করে যে আমরা এই লোকগুলোকে চাকরি দেব, তারা তো ইজিলি পারবে। তাদের কাছে যদি প্রশ্ন পৌঁছেও দেওয়া হয়, তারা তো এটা বিষয়টাকে গোপন রাখবে। ভাইভা বোর্ডে যখন তাদের তো আসলে এনএসআইয়ের মতো খোঁজ নেওয়ারও লাগবে না। আওয়ামী লীগে যেভাবে এনএসআইকে ব্যবহার করে খোঁজ নিতে হয়েছে, বড় দল অনেক কর্মী তাদেরকে খোঁজ নিতে হয়েছে, কিন্তু জামাতকে তো সেটা করতে হবে না, কারণ জামাত তো ওয়েল কানেক্টেড তাদের কর্মী, তাদের সমর্থকদের সাথে। তারা তো আগে থেকেই জানবে যে কারা কারা তাদের সমর্থক। তো তারা তো এর বাহিরে ভাইবা বোর্ডে বা অন্যান্য সকল কিছুতে তারা তো তাদের অন্য দলের লোকদেরকে বাদ দিয়ে দেবে। তারা শুধুমাত্র তাদেরকে, আমি তো দেখতে পাচ্ছি আগামী দিনগুলোতে এই জামাত যদি ক্ষমতায় আসে তাহলে চাকরিতে গিয়ে 100% কোটা হবে, তাদের তো অন্য কাউকে চাকরি দেওয়ার প্রয়োজনই পড়বে না। জামাত এবং আওয়ামী লীগের মধ্যে আরও একটি মিল হচ্ছে, তারা কেউই নিজের সমালোচনা শুনতে পারে না। আওয়ামী লীগকে যদি সমালোচনা করা হতো তাহলে তাকে জেলে ভরা হতো, তাকে গুম করা হতো, তাকে হত্যা করা হতো, তাকে নানাভাবে হয়রানি করা হতো। একই রকমভাবে জামাত যখনই শোনে তাদের হাতে তো ক্ষমতা নেই, এখনই তারা নানা রকম হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। আমার ভিডিওগুলোর মধ্যে আমি যখনই জামাতের বিপক্ষে কোনো কথা বলি, সেখানে দেখা যায় যে বহু রকমের বহু ধরনের গালিগালাজ আমাকে নানাভাবে ভদ্র অভদ্র সবভাবেই করা হয়। তো নিজের সমালোচনা শুনতে না পারাটা,
এটাও কিন্তু আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে একটি মিল। অপরদিকে আমি বলব এই একই বিষয় আপনি যদি বিএনপির দিকে তাকান, ইভেন বিএনপির তারেক রহমান যে সর্বোচ্চ অ স্থানে আছে বিএনপির, তিনিও তার মায়ের সাথে একটি ব্যঙ্গাত্মক ছবি যেটা 'প্রথম আলো' বা কোনো একটা কার্টুনিস্ট এটা করেছিল, সেটাকে তিনি তার নিজের আ ভেরিফাইড পেজ থেকে সেটাকে শেয়ার করেছেন। তার মানে বিএনপির সমালোচনা শোনে এবং আপনি দেখবেন বিএনপির লোকজনকে গালাগাল করার পরেও তারা কিন্তু সহনশীল। আপনি মির্জা আব্বাসের দিকে দেখেন, একজন তো সারাদিনই তাকে নানা রকমভাবে বলেই যাচ্ছে। কিন্তু তিনি কিন্তু সহনশীল, অনেক সহনশীল। আপনি দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে নিয়ে কিন্তু নানাভাবে এই ১৭ বছর কিন্তু এই লোকটা বাংলাদেশে থেকে ১১ বার তো সে জেলেই গিয়েছে। তারপরও তাকে নিয়ে নানা রকম আক্রমণাত্মক বক্তব্য দেয়া হয়েছে। সেই তুলনায় তিনি কিন্তু সহনশীল ছিলেন। যে একইভাবে জামাতের বিরুদ্ধে যদি আপনি কিছু বলেন বা জামাতের তারা কিন্তু একদমই তাদের যে আ সমালোচনা তারা একদমই নিতে পারে না। তো এই জায়গাটাতেও আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে প্রচণ্ড রকম একটা মিল আছে। তারা দুজনের কেউই তাদের সমালোচনা নিতে পারে না। জামাত এবং আওয়ামী লীগের সাথে আরো একটি মিল হচ্ছে সফলতাকে কুক্ষিগত করা। ৭১ যে মুক্তিযুদ্ধ সেটা কিন্তু আওয়ামী লীগের একার ছিল না। সেটা কিন্তু সারা দেশবাসীর ছিল। সেখানে কিন্তু শুধু আওয়ামী লীগ অংশগ্রহণ করে না, সবাই মিলে অংশগ্রহণ করেছে। কিন্তু দেশ স্বাধীন হবার পরে আওয়ামী লীগ কিন্তু সেটাকে নিজের মতো করে কুক্ষিগত করে নিয়েছে। বাস স্বাধীনতা আমার এরকম মুক্তিযুদ্ধের চেতনাকে সে সব ধারাবাহিকভাবে বিক্রি করে গেছে। একইভাবে আপনি যদি দেখেন ২৪-এর আন্দোলনের পরে এই একইভাবে ২৪-এর গণঅভ্যুত্থানকে জামাত নিজের বলে বানায় নিল। যে একদম তাদের নিজের সকল কিছু তারা ব্যাকগ্রাউন্ডে তারা ছিল, সবকিছু তারাই করেছে। বাকি যে শক্তিগুলো সামনে ছিল যেমন ছাত্ররা সামনে ছিল, বিএনপি বা অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি ছিল তারাও সাথে ছিল। তাদের কিন্তু অবদানকে খুব ম্লান করে দেওয়া হয়েছে। একদমই খুব সামান্য করে দেওয়া হয়েছে। পুরোটাই তাদের এরকম একটা সিচুয়েশন এ নিয়ে যাওয়া হয়েছে। আপনি আরো একটা বিষয় দেখেন ধারাবাহিকভাবে হাদির যে বক্তব্যগুলো পাওয়া যায়, সেখানে কিন্তু তার জামাতের বিপক্ষেই বক্তব্য ছিল। জামাতকে সে গুপ্ত সংগঠন বলেছে এবং জামাতকে সে নানাভাবে সমালোচনা করেছে যে, জামাত সমালোচনা নিতে পারে না। মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে জামাতের উপর তার একটা স্ট্রং পজিশন ছিল। কিন্তু সেই জায়গাটাতে হাদি কিন্তু যখন মারা যায়, হাদি মারা যাওয়ার পর হাদিকে কিন্তু জামাত কক্ষিগত করে নেয়। এমন একটা অবস্থা তৈরি করা হয় যে, যেমন হচ্ছে জামাতেরই একজন কর্মী ছিল হাদি। যেমন মানে গুপ্ত সংগঠক হিসেবে ঝুমাকে হাদির যে ইনকিলাব মঞ্চ থাকে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন তো আসলে তার পরিচয় পাওয়া যাচ্ছে যে সে তারই জামাতেরই একটা অঙ্গ সংগঠন বি টিমের একটা লোক ছিল। এখন এভাবেই আসলে তারা নানাভাবে বিষয়গুলোকে কুক্ষিগত করে না যেভাবে আওয়ামী লীগ করত। সেই জায়গা থেকে আমার কাছে আওয়ামী লীগ এবং জামাতকে প্রায় একই রকম মনে হয়।